নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা? মাতৃভাষা মানবজাতির জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত এক বিরাট নিয়ামত ও সেরা দান। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। 1952 সালে এই ফেব্রুয়ারি মাসে এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে আমরা পেয়েছিলাম মাতৃভাষার মর্যাদা ও অধিকার। ভাষা আন্দোলনের এই মাসে মাতৃভাষাকে বিশুদ্ধভাবে শিক্ষা ও চর্চা করার আহ্বান জানিয়ে আজকের অনলাইন ভিত্তিক পাঠ শুরু করছি। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রদের আমি আমার অনলাইন পাঠে স্বাগত জানাচ্ছি। আমি নীলিমা ইয়াসমিন, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যার প্রবন্ধটি পাঠ করব, প্রখ্যাত কথা সাহিত্যিক, চিন্তাশীল, বুদ্ধিজীবী আবুল ফজল। আবুল ফজলের অন্য একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ শুভ বুদ্ধি। সেই প্রবন্ধের কিছু লাইন আমি এখানে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তিনি এই শুভ বুদ্ধি প্রবন্ধে বলেছেন, বৃহৎ শক্তির পেছনে যদি বৃহৎ বিবেক শক্তি সক্রিয় না হয়, তাহলে মানব সভ্যতার কিছুমাত্র উপকার সাধিত হবে না। ইতিহাসে বিবেকহীন শক্তির পরিচয় তৈমুর থেকে হিটলার পর্যন্ত অনেকেই দিয়েছেন, তাতে মানুষের কোনো কল্যাণ হয়নি, তাদের নিজেদেরও না। সভ্যতা প্রতিষ্ঠা করাই মানবতা, তা ধ্বংস করা মানবতা নয়। মহৎ ভাবনার অধিকারী আবুল ফজল এই প্রবন্ধ গ্রন্থের এই বাক্যগুলোর মধ্য দিয়ে আসলে সেই তার মহৎ ভাবনার সুস্পষ্ট ছাপ রেখেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষের শক্তির মহিমাকেও আসলে মানবিকতা দ্বারা বিচার করা উচিত, এবং শক্তির পেছনে সবসময় আসলে শুভ বুদ্ধিকে সক্রিয় থাকতে হয়। এবং তিনি চান এই যে মহৎ শক্তিগুলো, এই মহৎ শক্তি যেন সবসময় উদার মানবিকতার কথা বলে, এবং এই উদার মানবিকতা দ্বারাই কিন্তু তিনি মহৎ শক্তিগুলোকেও বিচার করেছেন। এ কারণেই কিন্তু আমরা দেখি যে তিনি এই বাক্যগুলোতে ইতিহাস থেকে দুজন কুখ্যাত ব্যক্তিত্বের উদাহরণ টেনেছেন, তৈমুর লং এবং অ্যাডলফ হিটলার। তোমরা এদের কথা জানো। তিনি আসলে উপলব্ধি করেছেন তার সমস্ত সাহিত্য চর্চা, তার সৃষ্টিকর্মে তিনি বোঝাতে চেয়েছেন যে বিবেক শক্তিহীন বৃহৎ শক্তি আসলে মানবতার জন্য অকল্যাণ ডেকে আনে, এবং কখনো কখনো তা আসলে বিধ্বংসী হয়ে ওঠে। এবং এই যে বৃহৎ শক্তি, এর পেছনে নেপথ্যে যদি মানবতা বোধ না থাকে, বিবেক না থাকে, তাহলে সেটি আসলে মানবতার জন্য কোনো উপকার সাধন করে না। তো এখানে তিনি মঙ্গল সৈন্যাধ্যক্ষ তৈমুর লংয়ের কথা বলেছেন। তিনি একজন মঙ্গল সৈনিক, তার সম্পর্কে আমরা কিছুটা জানব। এর কারণ হচ্ছে আসলে এই প্রবন্ধটির ভেতরে কি আছে, বা এই যে দুজন ঐতিহাসিক ব্যক্তিত্ব তৈমুর কিংবা হিটলার, তাদের কুখ্যাতি বা তাদের নৃশংসতার কথা জানাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যে এই যে বৃহৎ শক্তি, তারা দুজনেই কিন্তু ইতিহাসে অনেক বিখ্যাত হয়ে আছেন, তাদের নৃশংসতার কারণেই হোক বা নিষ্ঠুরতার কারণেই হোক। তবুও এই যে তাদের পেছনে যে আসলে বা তাদের হৃদয়ে যে উদার মানবিকতা ছিল না, তারা যে সভ্যতাকে ধ্বংস করেছেন, সেই বিষয়টি তার আবুল ফজলের মূল উদ্দেশ্য, সেই বিষয়টিকে তুলে ধরা। এবং তিনি এখানে সে কারণেই কিন্তু তৈমুর এবং হিটলারের কথা বলেছেন। তো তৈমুর লং একজন দিগ্বিজয়ী মঙ্গল সৈনিক ছিলেন। তার এক পাক খোড়া হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অদম্য ছিলেন, এবং এই যে সেনাধ্যক্ষের পদ অধিকার করেছিলেন। তিনি নিজেকে ইসলামী ভাবাদর্শের একজন সৈনিক বলেছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে তিনি আসলে ছিলেন ইসলামী ভাবাদর্শের পরিপন্থী, বিবেক বর্জিত একজন নিষ্ঠুর মানুষ। তিনি নির্বিচারে মানুষ হত্যা করেছেন, মানুষের কাটামুন্ডু দিয়ে মিনারও তৈরি করেছেন। ইতিহাসে সেই বিষয়গুলো আছে। এবং তিনি যখন কৈশোরে পদার্পণ করেছিলেন, তিনি একটি ডাকাত দল তৈরি করেছিলেন এবং নির্বিচারে লুটপাট করেছেন। তারপর যখন তিনি যৌবনে পদার্পণ করেন, তখন তিনি স্বপ্ন দেখতেন, আশা করতেন যে তিনি একদিন চেঙ্গিস খানের মতো পৃথিবী শাসন করবেন। ইতিহাসে আমরা হিটলারকেও এরকমই পাই। তো এখানে আসলে আমরা প্রাবন্ধিকের যে মূল উদ্দেশ্য, মানবিক বোধের জাগরণ, সেটি আসলে দেখি। এখানে একটি বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ।
সাহিত্য শিল্পী আবুল ফজল। এটি লিখেছেন শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা। তো আবুল ফজল তিনি বলছেন এই গ্রন্থটিতে এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ যেটি আনোয়ার পাশা আবুল ফজলকে নিয়ে রচনা করেছেন। এখানে তিনি বলছেন যে আবুল ফজল কোনো ট্র্যাজেডির লেখক নন, তিনি তার লেখা আশাবাদী সাহিত্যিককে তিনি সমাজের বিবেক মনে করেন, এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমরা আবুল ফজলকে সাহিত্যিক মনে করতে পারি। তিনি আসলে সাহিত্যিক, তিনি শুধুমাত্র আসলে সাহিত্যিক নন, বরং তার সমগ্র সাহিত্য চর্চায়, সাহিত্য সাধনায় কিন্তু একটি সাহিত্য দর্শন সক্রিয় ছিল। সেই সাহিত্য দর্শনটি হচ্ছে মানবতন্ত্র, যেটিকে আসলে দার্শনিক পরিভাষায় বলা যায় উদার মানবিকতাবাদ। তো এই যে প্রখ্যাত সাহিত্যিক প্রাবন্ধিক আবুল ফজল, এই আবুল ফজলের এই শুভবুদ্ধি প্রবন্ধে কিন্তু আমরা যে বিষয়টি দেখি সেটি হচ্ছে তিনি সর্বদাই কিন্তু মানুষকে নিয়ে ভেবেছেন এবং মনুষ্যত্বকে মানুষেরও ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি সবসময় বিশ্বাস করতেন যে সবার উপরে মানুষ সত্য। তো এই প্রখ্যাত কথা সাহিত্যিক, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবী তিনি ছিলেন আসলে সর্বদাই সমাজ এবং সমকাল সচেতন একজন লেখক, এবং তাকে কিন্তু সমাজ সচেতন বুদ্ধিজীবী এবং বাঙালি জাতির বিবেক বলা হয়। এই দুটি অভিধায় তাকে আখ্যায়িত করা হয়। বাঙালি জাতির বিবেক তাকে এই কারণে বলা হয় যে তিনি 1975 সালে যখন জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন এই সামরিক শাসনের কবলে পড়ে বাংলাদেশের মানুষ কিভাবে স্থবির হয়ে গেল বা কিভাবে বোবা হয়ে গেল, কোনো প্রতিবাদ করলো না, সেই প্রেক্ষিতে তিনি কিন্তু এই যে প্রতিবাদহীন একটা পরিস্থিতি বিরাজ করছে, তখন তিনি কিন্তু রচনা করেছিলেন মৃতের আত্মহত্যা নামে একটি গল্পগ্রন্থ। এগুলো আমরা যখন লেখক পরিচিতিতে যাব তখন একটু বিস্তৃত আলোচনা করব। তো এই কারণেই কিন্তু তাকে বলা হয় বাঙালি জাতির বিবেক। তো এই যে মানবতন্ত্রী আবুল ফজল, তিনি কিন্তু সবসময় সাহিত্যের চত্বর থেকে এবং সমাজ মানুষ থেকে গোঁড়ামি, অন্ধ বিশ্বাস, কুসংস্কারাচ্ছন্নতা বা ধর্মীয় উন্মাদনা, এই বিষয়গুলোকে দূর করে এদেশে মানব মুক্তির এবং বাঙালি মানুষ মুক্তির একটি মুক্ত হাওয়া বইয়ে দিতে চেয়েছিলেন। এবং তিনি তার ব্যক্তি জীবনে সবসময় কিন্তু লাপরোয়া ছিলেন এবং নির্ভীক ছিলেন। 1967 সালে যখন পাকিস্তানি সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে পাকিস্তানের ভাবাদর্শ বিরোধী বলে এদেশের রেডিও এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীতের সম্প্রচার বন্ধ করে দিলেন, তখন কিন্তু আবুল ফজল এর প্রতিবাদ করেছিলেন নির্ভীক চিত্তে। এবং তিনি নিজেও কিন্তু তার রেখাচিত্র নামে একটি দিনলিপি আছে, সেখানে তিনি বলেছেন যে তিনি সবসময় লাপরোয়া, তিনি আসলে কোনো কিছুকে পরোয়া করতেন না এবং সত্য বলতে কখনো ভীত হতেন না। এটি তার একটি বৈশিষ্ট্য ছিল এবং তার সাহিত্য চর্চায়, তার সাহিত্য সাধনায় কিন্তু সেটি আমরা লক্ষ্য করি, এবং এ কারণে কিন্তু তাকে সমাজ সচেতন সাহসী বুদ্ধিজীবী বলা হয়। তো তিনি 60টির মতো গ্রন্থ রচনা করেছেন। আমরা এখানে এই শুভবুদ্ধি প্রবন্ধ গ্রন্থের আলোকে কিন্তু আবুল ফজলকে, এই যে কয়েকটি বাক্য, এখানে কিন্তু আমরা আবুল ফজলের সাহিত্য ভাবনা, তার সাহিত্য মানুষকে কিছুটা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি। এখানে আমরা আবুল ফজল সম্পর্কে অনেকটা এবং তার জীবন, সাহিত্যকর্ম সম্পর্কে অনেকটা জানার চেষ্টা করব। কারণ কোনো লেখকের সাহিত্যকর্মকে জানার আগে কিন্তু তার ব্যক্তি জীবনকে জানা, তার সাহিত্যিক মানুষকে জানাটা খুব প্রয়োজন। এটি আমাদেরকে আমাদের পাঠ্য বিষয় বা পাঠ্য যে প্রবন্ধটি আছে সেটি বুঝতে অনেকটি সহযোগিতা করবে। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে তার একটি সাহিত্যিক আদর্শ আছে, সেটি হচ্ছে মানবতন্ত্র, যেটাকে দার্শনিক পরিভাষায় কি বলা হয়েছিল, উদার মানবিকতাবাদ। তো এই মানবিকতাবাদ কিন্তু তার সমস্ত প্রবন্ধ, তিনি যত প্রবন্ধ লিখেছেন সমস্ত প্রবন্ধ গ্রন্থে কিন্তু এগুলোই, এই যে উদার মানবিকতার বিষয়টি কোনো না কোনোভাবে এসেছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় কেউচিয়া গ্রামে। এগুলো আমরা লেখক পরিচিতিতে জানবো, তবু শুরুতে বলে নিচ্ছি। তার পিতা ছিলেন জুমা মসজিদের ইমাম ফজলুর রহমান এবং তার মা ছিলেন গুলশানারা। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র সন্তান। স্বাভাবিকভাবেই তার পিতা এবং তার পিতামহের ইচ্ছা ছিল যে তিনি তাদের মতোই দিনদার এবং আলেম হবেন। কারণ তিনি যেই সময়টাতে জন্মগ্রহণ করেছেন তখন কেবল মধ্যবিত্ত মুসলিম সমাজটি গড়ে উঠছে, তারা তাদের
চিরাচরিত যে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামি, সংস্কার আচ্ছন্নতা, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারেনি। তাদের কাছে ধর্মকে আঁকড়ে ধরে থাকাটাই ছিল একমাত্র অবলম্বন। তো এ কারণে তার পিতারও কিছু ইচ্ছা ওসিয়ত ছিল। সেগুলো কি ছিল? তিনি চাইতেন যে তার সন্তান আজীবন দাড়ি রাখবেন। তিনি চাইতেন তার সন্তান কুফরি ভাষা শিখবেন না। কুফরি ভাষা কি ছিল তাদের কাছে? তাদের বিশ্বাস ছিল মুসলমানদের মাতৃভাষা হচ্ছে আরবি, উর্দু অথবা ফার্সি। তারা উর্দু ভাষায় কথা বলবেন। কিন্তু তারা বাংলা এবং ইংরেজি যখন শিখতে চাইতেন, সেটি ছিল তাদের কাছে কুফরি ভাষা। সেটি তাদেরকে তাদের পরিবার থেকে নিরুৎসাহিত করা হতো যে তারা বাংলা কিংবা ইংরেজি শিখতে পারবেন না। এবং স্বাভাবিকভাবেই তার পিতা ফজলুর রহমানও চাইতেন যে তিনি যেন আরবি কিংবা ইংরেজি কিংবা বাংলা ভাষা না শিখেন। তিনি চাইতেন তার পুত্র শিক্ষকতা করবেন এবং চাইতেন যে তিনি লেখালেখি করবেন না। তো এই যে ইচ্ছা কিংবা ওসিয়ত, এগুলোর অনেকগুলোই তিনি আসলে আবুল ফজল মেনে নেননি বা এই নির্দেশগুলো তিনি পালন করেননি। তো এ কারণে আমরা দেখি যে তিনি যখন তার শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে পড়াশোনার মধ্য দিয়ে, তো শিক্ষাজীবন শুরু হওয়ার পর তিনি কিছুদিন পরেই চট্টগ্রামে যান, সেখানে একটি মাদ্রাসায় ভর্তি হন। এবং তার জন্য এটি সৌভাগ্যের বিষয় ছিল যে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সেই মাদ্রাসাটি নিউ স্কিম মাদ্রাসায় রূপান্তরিত হয়। এবং তিনি তার রেখাচিত্র নামক দিনলিপিতে লিখেছেন যে মাদ্রাসার রূপান্তর না ঘটলে ইংরেজি বাংলার যে বাতায়নটুকু আমার মনের সামনে খুলতো কিনা সন্দেহ। তো তার এই উক্তি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বাংলা শিক্ষা বা ইংরেজি শিক্ষাটা তার জন্য তার জীবনে সাহিত্যিক হওয়ার পথকে অনেকটাই সুগম করে তুলেছিল। এবং এই অধ্যয়নের মধ্য দিয়েই, বাংলা অধ্যয়নের মধ্য দিয়ে কিন্তু পরবর্তী জীবনে তার সাহিত্যিক হওয়ার যে বাসনা এটি জেগে ওঠে। তো এরপরে তিনি পিতৃনির্দেশ অমান্য করে আইন অধ্যয়ন করতে চেয়েছিলেন। সেটি যদিও তিনি শেষ করতে পারেননি, তিনি তবুও নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছেন। তিনি ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। আইন অধ্যয়ন সম্পন্ন করতে পারেননি। তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি ডিগ্রি লাভ করেছেন। তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান এবং তার যখন 37 বছর বয়সে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। এই ছিল তার শিক্ষা জীবন। এবং তখন তার মধ্যে, এই সময়টাতেই তার মধ্যে একটি বাসনা জেগে উঠেছে তিনি পড়াশোনা করতে করতেই যে তিনি সাহিত্য চর্চা করবেন। তখন তার পিতা এই কথাটি জানতে পেরে তাকে নির্দেশ করেন যে আরবিতে না হোক অন্তত উর্দু কিংবা ফার্সিতে যেন তিনি সাহিত্য চর্চা করেন। কিন্তু তখন তিনি এই নির্দেশটি মেনে নেননি। তিনি কি করলেন? তিনি বাংলা ভাষায় লিখলেন এবং 1927 সালে তিনি মাতৃভাষা ও বাঙালি মুসলমান নামে একটি প্রবন্ধ লিখলেন এর প্রতিবাদে এবং পিতৃ নির্দেশ অমান্য করে। তিনি লিখলেন, এখানেই তিনি লিখেছিলেন যে এই আমাদের দেশে এই যে কাঁঠাল গাছে কি আম ফলে কিনা, এই যে প্রশ্নটি, এটি আমাদের দেশেই সম্ভব, অন্য কোনো দেশে এই প্রশ্নটি উত্থাপিত হয় না। এটি আসলে তিনি এই কারণে বলেছেন যে আমাদের মাতৃভাষা, আমরা বাঙালি মুসলমানরা, আমাদের মুসলমানদের মাতৃভাষা বাংলা, এটি নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হতে পারে এটি তার বিবেককে নাড়া দিয়েছিল। এবং তিনি তখন উপলব্ধি করলেন যে এই দেশের বাঙালি মুসলমানরা সেই সময়টাতে যখন তিনি সাহিত্য চর্চা করবেন কিংবা তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তিনি যখন বেড়ে উঠেছেন, সেই সময়টাতে বাঙালি মুসলমানরা কতটুকু অজ্ঞতায় আচ্ছন্ন ছিল, কতটুকু অন্ধকারে নিমজ্জিত ছিলেন। সে কারণে দেখা যায় যে তিনি এই মাতৃভাষা ও বাঙালি মুসলমান নামে একটি প্রবন্ধ লিখেছিলেন প্রতিবাদ করে। এবং তখন আসলে সেই সময়টাতে মুসলমানরা মাতৃভাষা হিসেবে বাংলা চর্চা করবে এটি কল্পনাও করতে পারতেন না কেউ, এবং তারা বাংলা ভাষা শিখবেন এটিও কেউ ভাবতে পারতেন না। এবং তারপর সাহিত্য চর্চার ক্ষেত্রেও কিন্তু তিনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এই তৎকালীন মুসলমান সমাজের। কারণ তখন এই যে বললাম যে কেবল মাত্র মধ্যবিত্ত মুসলিম সমাজ গড়ে উঠছে, তাদের ভেতরে স্থবিরতা, তাদের ভেতরে চলমানতা নেই, একটি বন্ধ্যা সময় কিন্তু তখন মুসলমান সমাজ পার করছে। এ কারণে তিনি যখন সাহিত্য চর্চা শুরু করলেন তখন তিনি দেখলেন যে উপযুক্ত নায়ক নায়িকা চরিত্র নেই, তিনি কাদের নিয়ে উপন্যাস লিখবেন বা সাহিত্য রচনা করবেন, উপযুক্ত ঘটনা নেই, প্লট নেই। তো তখনই তার উপলব্ধি হলো যে পর্দা প্রথা হচ্ছে এই সাহিত্য চর্চার বিরোধী। এবং তখন
তিনি একটি আন্দোলন করলেন, সেটি হচ্ছে অ্যান্টি পর্দা লীগ। এবং এই আন্দোলনের মূল বিষয় ছিল যে পর্দা বিরোধিতা। এবং এর ফলে কিন্তু আস্তে আস্তে মুসলমান সমাজ কিছুটা এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতে থাকে। এবং তারপরে আরও কিছু আন্দোলন, আমরা লেখক পরিচিতি থেকে সেই আলোচনায় যাব, বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটি কতটুকু ভূমিকা পালন করেছে মুসলমানকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে টেনে আনতে বা তাদেরকে প্রাগ্রসর হতে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তিনি সাহিত্য চর্চায় অনেক সাহসী ছিলেন এবং তিনি তার রেখাচিত্র দিনলিপিতে লিখেছেন যে তিনি একসময় লাপরোয়া ছদ্মনামে লিখতেন, মানে তিনি কোনো কিছুকে পরোয়া করতেন না। এবং তিনি বলেছিলেন যে আমার আওয়াজ আমার লেখালেখিতে, এটি তিনি সাহিত্যের পথ ও পাথেয় নামক একটি প্রবন্ধে লিখেছেন যে তিনি সবসময় আওয়াজ তুলতে পছন্দ করেন তার লেখালেখির মধ্য দিয়ে। এবং এই লেখালেখির চর্চার মধ্য দিয়েই কিন্তু তিনি সবসময় চেয়েছেন সমাজের যে অসঙ্গতি এবং সমাজের যে দুর্বলতা আছে সেগুলোকে নির্ভীক চিত্তে তুলে নিয়ে আসার। এবং এখানেই দেখা যায় যে তিনি একটি প্রবন্ধে বলেছেন যে মনের বাঘই খায় বেশি বনের বাঘের চেয়ে। এবং তিনি বলেছেন যে মনের বাঘকে তিনি দমন করতে পেরেছিলেন, যে কারণে বনের বাঘকে তিনি পরোয়া করেননি। এবং এই যে বিষয়টি এখানে সাহিত্যের পথ এবং পাথেয় নামক প্রবন্ধে এই বিষয়গুলো উঠে এসেছে। তারপর আরও একটি উল্লেখযোগ্য প্রবন্ধ আছে, রবীন্দ্র প্রসঙ্গ। সেখানে তিনি বলেছেন যে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান, মানুষের সবচেয়ে বড় পরিচয় কিন্তু মনুষ্যত্বে। এবং সাহিত্যেও কিন্তু সেই মনুষ্যত্ব বোধ এবং মানবিকতাবাদকেই তুলে নিয়ে আসা উচিত বা মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা উচিত। এটি তিনি এই প্রবন্ধের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। তো 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, তখন আবুল ফজলের মধ্যে একটি নতুন আশা এবং আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি ভেবেছিলেন যে নতুন রাষ্ট্রে মানবতার যে মর্যাদা, যেটি তার চির আকাঙ্ক্ষিত, সেই মানবতার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, মানুষ তার প্রাপ্য মর্যাদা পাবে, মানুষ বিকশিত হবে, মানুষের মন, মনুষ্যত্ব, বিবেক এগুলো জেগে উঠবে। তো কিন্তু দেখা যায় যে যখন তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে মানবতন্ত্রী হিসেবে আবিষ্কার করতে গিয়েছিলেন তার কায়েদে আজম নামক নাটকটিতে, সেখানে তিনি এই নাটকটি রচনার পরে উপলব্ধি করতে পারলেন যে সেটি তার ভ্রান্ত ধারণা ছিল। এবং তিনি খুব আশাহত হলেন, দেখলেন যে মানবতার মর্যাদা ভুলুণ্ঠিত, মানুষের মর্যাদাহানি ঘটছে, মানুষের হাহাকার তিনি দেখলেন। এবং তারপর এরই প্রতিবাদে এবং সেই উপলব্ধি থেকে তিনি লিখেছিলেন রাঙা প্রভাত নামে উপন্যাসটি। এই উপন্যাসে তিনি অসাম্প্রদায়িকতাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সাম্প্রদায়িক বোধ, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস এগুলোকে ভেঙে ফেলতে চেয়েছেন, মানব মর্যাদাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এই উপন্যাসের মধ্য দিয়ে। এবং তারই উজ্জ্বলতম দলিল হচ্ছে এই রাঙা প্রভাত উপন্যাসটি। তো এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর পাকিস্তান সরকার তাকে ইসলামের ভাবাদর্শ বিরোধী এবং পাকিস্তান পরিপন্থী বলে আখ্যা দিতে থাকে। এবং এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তখন তিনি মানবতন্ত্র নামক একটি উল্লেখযোগ্য গ্রন্থ লিখেন। এখানে যে প্রবন্ধগুলো সেগুলো সেই সময়টাতে লেখা। এই অভিযোগ খণ্ডন করতে যাওয়ার যে ইচ্ছা, সেখান থেকে তিনি লিখেছিলেন। এবং এই মানবতন্ত্র প্রবন্ধেই কিন্তু এই উদার মানবিকতা বোধ এবং তার যে এই যে দার্শনিক ভাবনা, সাহিত্য দর্শন, সেটি অনেক সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এবং তাকে এই যে আনোয়ার পাশার ভাষায় আমরা কিন্তু বলতে পারি যে সমাজের চলমানতার অংশ কিন্তু এই প্রখ্যাত চিন্তাবিদ, বুদ্ধিজীবী আবুল ফজল। এ কারণে তিনি কিন্তু কোনো ট্র্যাজেডির মানে বিয়োগান্তক বা নেতিবাচক কোনো কিছু কিন্তু তিনি তার সাহিত্যকর্মে দেখতে চাননি। তিনি সবসময়ই তার সাহিত্য সাধনায় আশাবাদী ছিলেন, মানবতার মর্যাদা প্রতিষ্ঠায়, মনুষ্যত্বকে সবার উপরে স্থান দিতে চাওয়ায়। এখানেই কিন্তু তার আশাবাদের পরিচয়। তো আমরা আজ মূল পাঠে যাওয়ার আগে আবুল ফজল সম্পর্কে, তার ব্যক্তিজীবন, তার ভাবনা, তার সাহসিকতা এগুলো সম্পর্কে অনেক কিছু জানলাম। তার আগে আমরা আমাদের শ্রেণী পরীক্ষা 3-এর যে সিলেবাসটি আছে সেটি তোমরা দেখতে পাচ্ছ, সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তোমরা ইতিমধ্যে শ্রেণী পরীক্ষা 2-এর যে সিলেবাস সেটি শেষ করেছো। আমাদের শ্রেণী পরীক্ষা 3-এ থাকবে
আবুল ফজল রচিত প্রবন্ধ মানব কল্যাণ। আমরা আবুল ফজল সম্পর্কে অনেক কিছু জেনেছি, এটি একটি প্রবন্ধ। তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মাসি পিসি, ফরুক আহমদের পদ্মা, এটি একটি কবিতা, এবং সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স। উপন্যাস যেটি আছে লাল সালু, এটি তোমরা ইতিমধ্যে শুরু করেছো, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত, এবং সিকান্দার আবু জাফরের নাটক আছে সিরাজউদ্দৌলা। তো আমরা পালাক্রমে এগুলো একটি একটি করে পড়ব। তো মোটামুটিভাবে এতদিন তোমাদের যতগুলো ক্লাস হয়েছে সেখান থেকে তোমরা সাহিত্যের যে শাখাগুলো আছে, ছোট গল্প, নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, এগুলো সম্পর্কে অনেক ধারণা লাভ করেছো। সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকের কাজ কিন্তু তোমাদের সাহিত্য পড়ানো নয়, বরং সাহিত্যের প্রতি তোমাদের আগ্রহ তৈরি করে তোলা। তোমরা জানো সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠো, সাহিত্য পাঠ করো, সেটিই হচ্ছে প্রত্যাশা। তো মানব কল্যাণ এটি একটি প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত কোনো লেখা, সংস্কৃত ভাষায় যাকে বলা হয়। তো সহজ ভাষায় প্রবন্ধ হচ্ছে বর্ণনামূলক গদ্য। তো সাহিত্যিক যখন কল্পনা এবং বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে একটি নাতিদীর্ঘ সাহিত্য রূপ নির্মাণ করেন, মানে ছোট একটি সাহিত্য রূপ নির্মাণ করেন, সেটি হচ্ছে প্রবন্ধ। তো প্রবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে পাঠকের জ্ঞান তৃষ্ণা নিবারণ করা। আমরা প্রাবন্ধিক আবুল ফজলের প্রবন্ধ পড়ব, তার আগে আমরা একটি প্রবন্ধ সম্পর্কে ধারণা পেয়েছি, তার অনেকগুলো প্রবন্ধ সম্পর্কে আমরা কিছুটা জানার এবং বোঝার চেষ্টা করেছি। তো সেখান থেকে কিন্তু মনে হচ্ছে যে প্রবন্ধ আসলে একটি বুদ্ধিবৃত্তিক রচনা, এটি কিন্তু পাঠকের জ্ঞানের যে তৃষ্ণা সেটিকে নিবৃত্ত করে। এই জন্যই বলা হচ্ছে যে সাহিত্যের যে চিরন্তন উদ্দেশ্য আছে, রস সৃষ্টি করা, আনন্দ দান করা, সেটি কিন্তু প্রবন্ধেরও উদ্দেশ্য। তো শ্রেণী পরীক্ষা 3-এর যে সিলেবাসগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব। এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। একটি আমাদের আজকের যে পাঠ্য বিষয় মানব কল্যাণ, সেই প্রবন্ধের রচয়িতা প্রাবন্ধিক আবুল ফজলের ছবি, এবং দ্বিতীয় যে ছবিটি, এটি যদিও একটি কাল্পনিক ছবি, এটি হচ্ছে সম্রাট আকবরের রাজসভার ছবি, এবং তার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আবুল ফজল। এ কারণে বলছি যে আবুল ফজল নামে একজন ঐতিহাসিকও আছেন, যিনি সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে সম্রাট আকবরের দরবারকে আলোকিত করেছিলেন। তিনি অনেক প্রতিভাবান ছিলেন, সামরিক অধিনায়ক, পাশাপাশি একজন ধর্মতাত্ত্বিকও, বাইবেলের অনুবাদ করেছিলেন। তিনি 1551 খ্রিস্টাব্দে ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি সম্রাট আকবরের যে আনুষ্ঠানিক রাজত্ব, সেই রাজত্বের ইতিহাস আকবরনামা নামে লিখেছিলেন। সেই ইতিহাসের নাম হচ্ছে আকবরনামা, এবং এই ইতিহাসের এই আকবরনামা গ্রন্থটির যে তৃতীয় খণ্ড আইনি আকবরী, সেটিও তিনি লিখেছিলেন। তো তারপর দেখো লেখক পরিচিতি অংশ। আমরা লেখক প্রাবন্ধিক সম্পর্কে আসলে অনেক কিছু জেনেছি, তারপরও আমাদের পাঠ্য বইতে যে লেখক পরিচিতি আছে সেটি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবুল ফজল জন্মগ্রহণ করেছিলেন 1 জুলাই 1903 খ্রিস্টাব্দে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামে। তার পিতার নাম হচ্ছে ফজলুর রহমান। তার শিক্ষা জীবন তোমরা জানো যে বিভিন্ন জায়গায় তার শিক্ষা জীবন তিনি সমাপ্ত করেছেন। তিনি প্রথমে গ্রামের মক্তবে পড়েছেন, তারপর চট্টগ্রামে একটি মাদ্রাসায় পড়েছেন, তারপর ঢাকা ইন্টারমিডিয়েট এবং বিএ ডিগ্রি লাভ করেছেন। কলকাতা থেকে তিনি এমএ ডিগ্রি লাভ করেছেন। তো এবং তার কর্মজীবনও কিন্তু এরকম বর্ণিল ছিল। তিনি স্কুল শিক্ষক হিসেবে শুরু করে প্রায় 30 বছর কিন্তু সরকারি কলেজগুলোতে অধ্যাপনা করেছেন, এবং তিনি 1959 সালে সরকারি কলেজ থেকে অবসর নিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন অবসর যাপন করার পর। আমরা কিন্তু আবুল ফজলের জীবন এবং তার সাহিত্য চর্চা থেকে জেনেছি যে তিনি আসলে পরিবেশেও অনেক অদম্য ছিলেন, কোনো কিছুই তাকে নিবৃত্ত করতে পারেনি। তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, সেটি সবসময় তিনি পূরণ করতে সচেষ্ট ছিলেন, এবং এ কারণেই দেখা যায় যে তিনি অবসর নেওয়ার পরেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপাচার্য হচ্ছেন যিনি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রধান। কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর
প্রধানকে বলা হয় উপাচার্য, যেমন বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, এই সমস্ত দেশে। এবং তারপরে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপদেষ্টা হয়েছিলেন তিনি এমন একটি সময়ে যখন আসলে বাংলাদেশে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছিল, একটি বাক স্বাধীনতা রুদ্ধ হওয়া একটি পরিবেশ বিরাজ করছিল। সেটি হচ্ছে 1975 সালে আগস্টে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলো। তারপরে সামরিক শাসন প্রতিষ্ঠিত হলো এবং সেখানে জেনারেল জিয়াউর রহমান এবং বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তার উপদেষ্টা পরিষদে অনেক পীড়াপিড়িতে তিনি 1975 সালের নভেম্বর মাসে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু ঘটনা আমরা পরে আলোচনা করব। তবু বলে নিচ্ছি যে তিনি যখন উপদেষ্টা হন তিনি 3টি শর্ত আরোপ করেছিলেন উপদেষ্টা হওয়ার আগে। তার মধ্যে অন্যতম একটি শর্ত ছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হবে। কিন্তু যখন তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন তার কিছুদিন পরপরই তিনি জিয়াউর রহমানকে স্মরণ করিয়ে দিতে থাকেন এবং প্রশ্ন করতে থাকেন যে বঙ্গবন্ধুর বিচার কার্য কেন সম্পন্ন হচ্ছে না। তো এরপরও যখন তিনি দেখলেন যে চতুর্দিকে নীরবতা, তার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হচ্ছে না, তখন 1.5 বছর দায়িত্ব পালনের পর বিবেকের দংশন নিয়ে প্রতারিতের মনোভাব নিয়ে তিনি এই পদ থেকে সরে আসলেন। সেটি হচ্ছে 1977 সালে। তিনি সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক ছিলেন, যেগুলো আমরা যে একটু একটু করে তার প্রবন্ধগুলো আলোচনা করেছি সেখানে কিন্তু দেখেছি যে তিনি তার ভেতরে নির্ভীক চিত্তে সমাজ ভাবনা, সমাজের অসঙ্গতিকে প্রকাশ করার একটি প্রয়াস কিন্তু আমরা লক্ষ্য করি। প্রগতিবাদী বুদ্ধিজীবী তিনি কিন্তু মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও অজ্ঞতা, অন্ধকার, গোঁড়ামির একটি সময়ে জন্মগ্রহণ করেও কিন্তু প্রগতিশীল ছিলেন। তিনি সবসময় আধুনিকতা এবং যুক্তিবাদ দিয়ে সব কিছু বিচার করতে চাইতেন এবং গোঁড়ামিকে তিনি সবসময়ই ঝেড়ে ফেলতে চেয়েছেন। তো তারপর দেখো বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ, খুবই গুরুত্বপূর্ণ অংশ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে এই আন্দোলনটি গড়ে উঠেছিল, বুদ্ধির মুক্তি আন্দোলন। তিনি চিন্তাশীল প্রাবন্ধিক ছিলেন, তার প্রবন্ধে সেই চিন্তা, চেতনা, যুক্তিনিষ্ঠা এগুলোর পরিচয় কিন্তু আমরা পেয়েছি। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। তারপর দেখো আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। শুভবুদ্ধি প্রবন্ধটি দিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে উদার মানবিকতার কথা বলেছেন, শুভবোধের কথা বলেছেন এবং বৃহৎ শক্তির অন্তর্নিহিত মানবিক বোধের কথা বলেছেন। বৃহৎ শক্তির ভেতরে বা তাদের উপলব্ধিতে যদি মানবিকতা বোধ না থাকে, উদারতা না থাকে, তাহলে কিন্তু সেটা সভ্যতা বিধ্বংসী হয়ে ওঠে। তো এই ছিল তার সাহিত্যের মূল প্রতিপাদ্য। তার উপন্যাস চৌচির, রাঙা প্রভাত, জীবন পথের যাত্রী, এই 3টি উপন্যাস তিনি লিখেছেন। গল্পগ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। মৃতের আত্মহত্যা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্পগ্রন্থ। এটি আমরা আলোচনা করব এই গল্পগ্রন্থটি সম্পর্কে। প্রবন্ধ সাহিত্য, সংস্কৃতি সাধনা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন, সমাজ, সাহিত্য ও রাষ্ট্র, মানবতন্ত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ গ্রন্থ। এখানে অনেকগুলো প্রবন্ধ সন্নিবেশিত আছে। আমাদের পাঠ্য যে মানব কল্যাণ প্রবন্ধটি, সেটিও এই গ্রন্থেই সন্নিবেশিত। 21 মানে মাথা নত না করা। আমি যখন আবুল ফজলের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম, তার বেড়ে ওঠা, তার সাহিত্য চর্চা, সেখানে বলেছিলাম যে তিনি আসলে নির্ভীক চিত্তে সাহিত্য চর্চা করেছেন। তিনি লেখালেখির মাধ্যমে আওয়াজ তুলতে পছন্দ করতেন এবং এ কারণেই এই যে প্রবন্ধটি 21 মানে মাথা নত না করা, এখানেও কিন্তু সেই বিষয়টি, যে মাথা নত করবেন না, এই বিষয়টি কিন্তু এই প্রবন্ধের নামকরণের মধ্য দিয়ে উপলব্ধি করা যায়।
দিনলিপি, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি, এই দুটি। এবং তিনি দুটি নাটকও লিখেছেন। নাটক সম্পর্কে বলেছিলাম, কায়েদে আজম এবং স্বয়ংবরা। তো লেখকের মৃত্যু 1983 খ্রিস্টাব্দের 4 মে চট্টগ্রামে। তিনি 80 বছর বেঁচে ছিলেন। দীর্ঘ সময় মনে হলেও, বা আমরা যদি বলি যে তিনি অকাল প্রয়াত নন, খুব দ্রুত মারা যাননি, তারপরেও কিন্তু একজন সাহিত্যিক, তার মতো একজন প্রগতিবাদী, চিন্তাশীল এবং বুদ্ধিজীবী সাহিত্যিকের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। এখানে তার জীবদ্দশায় বা তার মৃত্যুর পর তিনি যে পুরস্কারগুলো লাভ করেছিলেন সেগুলো আছে। প্রথমেই স্বাধীনতা পুরস্কার, এটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক একটি পুরস্কার। 2012 সালে এটি তিনি লাভ করেছেন। বাংলা একাডেমি পুরস্কার 1962 সালে পেয়েছিলেন। আদমজী সাহিত্য পুরস্কার, এটি 1960 সালে তিনি পেয়েছিলেন তার যে দিনলিপি আছে, রেখাচিত্র, সেই দিনলিপির মধ্য দিয়ে। তো এই তথ্যগুলো দেওয়ার কারণটি আমি আগেও বলেছি তোমাদেরকে। কারণ হচ্ছে এই যে রেখাচিত্র, একটি দিনলিপি, তার দিনলিপি যদি তোমরা পড়ো, আসলে তার সম্পর্কে, তার দিনযাপন সম্পর্কে, তিনি কি ভাবতেন, সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা একটি ধারণা পাবে। এজন্যই বলছি যে সাহিত্যের শিক্ষক হিসেবে কিন্তু আমাদের উদ্দেশ্য তোমাদের ভেতরে পাঠের আগ্রহ, পড়ার আগ্রহটা জাগিয়ে দেয়া। তোমরা জানো, বেশি বেশি অধ্যয়ন করো বা বই পড়ো। বই বা সাহিত্য আসলে মনুষ্যত্বের বিকাশকে ত্বরান্বিত করে। তো নাসিরউদ্দিন স্বর্ণপদক পেয়েছিলেন 1980 খ্রিস্টাব্দে। মুক্তধারা সাহিত্য পুরস্কার 1981 খ্রিস্টাব্দে পেয়েছেন। আব্দুল হাই সাহিত্য পদক পেয়েছেন 1982 সালে। রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার, সমকাল পুরস্কার, এগুলো তিনি পেয়েছেন। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে সর্বোচ্চ ডিলিট ডিগ্রি পেয়েছিলেন, ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন। এবারে আমরা মুসলিম সাহিত্য সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলন নিয়ে কথা বলবো। 16 শতাব্দীতে ইউরোপের মানুষের মধ্যে, তাদের সমাজ মানুষে একটি জাগরণ তৈরি হয়েছিল। প্রশ্ন এবং যুক্তিবাদ দ্বারা তারা তাদের মধ্যযুগীয় যে বিশ্বাস, সংস্কার, এগুলোকে বিজ্ঞান মনস্কতা দিয়ে, যুক্তিবাদ দিয়ে এগুলোকে বারবার প্রশ্নবিদ্ধ করে তোলে। তখন ইউরোপে একটি জাগরণ বা ইউরোপীয় রেনেসা নামে যেটাকে আমরা চিনি, রেনেসা বা রেনেসাস, সেই জাগরণটি সংঘটিত হয়। এবং এই জাগরণের হাত ধরেই কিন্তু এনলাইটেনমেন্টের যুগে প্রবেশ করে ইউরোপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই এনলাইটেনমেন্ট বলতে আসলে আলোকায়নের যুগ বা জ্ঞানোদীপ্তির যুগ আমরা বলতে পারি। তো এই যে 16 শতাব্দী থেকে যে রেনেসা বা নবজাগরণ তৈরি হলো, আস্তে আস্তে তাদের শিল্প, সাহিত্য, সমাজ ভাবনা, মানুষের চিন্তা চেতনা পরিবর্তিত হতে থাকে। তো এটি আসলে এই উপমহাদেশে এসেও এটি প্রভাব ফেলে। তো এই যে এনলাইটেনমেন্ট বা জ্ঞানোদীপ্তির যুগ বা আলোকায়নের যুগ, এর মূল কথাই ছিল যে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা। এবং এর কয়েকটি উল্লেখযোগ্য দিক ছিল যে যুক্তিবাদকে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দেয়া, সব কিছু, মানুষের চিন্তা ভাবনা, সমাজ ভাবনা, এগুলোকে যুক্তিবাদ দিয়ে বিচার করা। ধর্মীয় বোধ, ধর্মভাবনা, ধর্মবিশ্বাস, এগুলোকেও যুক্তিবাদ দিয়ে বিচার করা। ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে যুক্তিবাদকে স্থান দেয়া। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে তাদের মানে ইউরোপের সমাজ মানুষে একটি আমূল পরিবর্তন সাধন করলো। এবং এর হাত ধরেই কিন্তু তারা মুক্ত বুদ্ধির একটি দ্বার উন্মোচন করলেন। তো ভারতীয় উপমহাদেশে 19বিংশ শতাব্দীতে এই নবজাগরণ তৈরি হয়েছিল। যদিও এই নবজাগরণকে অনেক গবেষক, সমালোচক খণ্ডিত মনে করেন, কারণ মুসলমান সমাজ এই নবজাগরণ থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন এবং তাদের জাগরণ বা তাদের শুভবোধের উদয় আরও অনেক পরে সংঘটিত হয়েছিল। তো এই যে ঊনবিংশ শতাব্দীতে এই নবজাগরণের সূতিকাগার বলা যায় হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজকে। হিন্দু কলেজের একজন অধ্যাপক, সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক ডিরোজিও ছিলেন এবং এই সত্যের জন্য বাঁচা এবং সত্যের জন্য মরা, এরকম একটি ভাবনায় বিশ্বাসী। এবং তিনি তার একটি অনুসারী দল তৈরি করেছিলেন ইয়ং বেঙ্গল নামে। তারা বিশ্বাস করতেন যে সব কিছুকে যুক্তি দিয়ে এবং বিজ্ঞান মনস্কতা দিয়ে
বিচার করতে, এবং তাদের হাত ধরেই তারা কিন্তু এই নবজাগরণকে অনেকখানি ত্বরান্বিত করতে পেরেছিল। এবং এছাড়াও কাজী দুঃখিত, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, এরা ছিলেন এই নবজাগরণের অগ্রপথিক। তো ভারতবর্ষে এই যে নবজাগরণ, এই নবজাগরণ কিন্তু ধর্মীয় বিশ্বাসের মূলে আঘাত হানে, এবং আস্তে আস্তে ভারতের হিন্দু সমাজের অবস্থাটা খুব দ্রুত পরিবর্তন হয়েছিল এই কারণেই যে ঔপনিবেশিক শাসনামলে তারা ধীরে ধীরে বুঝতে পারে যে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য ভাবাদর্শকে লালন না করলে, পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির চর্চা না করলে তাদের যে পিছিয়ে পড়া অবস্থাটা, পশ্চাৎপদতা, সেটি কিন্তু দূর হবে না। এবং এটি উপলব্ধি করতে পেরেছিল বলেই কিন্তু হিন্দু সমাজ দ্রুত উন্নতি এবং উন্নতির দিকে এগিয়ে যায় এবং প্রাগ্রসর হয়ে ওঠে। তো বাঙালি মুসলমান সমাজে এই যে জাগরণ বলবো বা এই যে বোধ, এটি জেগে উঠেছিল আরও অনেক পরে, আরও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল এই মুক্ত বুদ্ধির প্রসারের জন্য। তো 20 শতকের দ্বিতীয় শতাব্দী পর্যন্ত সময় লেগেছিল বাংলাদেশের মুসলমান সমাজকে এই মুক্ত বুদ্ধির পথে এগিয়ে যেতে। তো এই সময়ে মুসলিম সাহিত্য সমাজ গড়ে ওঠে। কাজী আব্দুল ওদুদ, কাজী মুতাহের হোসেন চৌধুরী, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখ ব্যক্তির হাতে, এবং তারাই ছিলেন এই আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তো ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার বিরোধী একটি প্রগতিশীল আন্দোলন বলা যায় এই বুদ্ধির মুক্তি আন্দোলনকে। এবং ঢাকায় এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে, এবং 1926 সালের 19 জানুয়ারি অধ্যাপক আবুল হোসেনের নেতৃত্বে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, এবং সভাপতিত্ব করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা জানো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছেন বহু ভাষাবিদ এবং একজন পণ্ডিত ব্যক্তি। তো তার এই যে সংগঠনটি, এর পরিচালনার ভার ছিল আবুল হোসেনের হাতে। তো বাংলার মুসলমান সমাজের যে ধর্মান্ধতা, কুসংস্কার এবং যে কুপ্রথা নিয়ে বেঁচে ছিলেন, সেগুলো দূর করাই ছিল এই বুদ্ধির মুক্তি আন্দোলনের লক্ষ্য, এবং এই সংগঠনটি মুসলিম সাহিত্য সমাজ কিন্তু সেজন্যই কাজ করে গেছে। তারপর দেখো, তাদের মুখপত্র হিসেবে শিক্ষা নামে একটি পত্রিকা প্রকাশিত হতো 1931 সাল থেকে, এবং এই পত্রিকাটির প্রতিটি সংখ্যায় প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই যে অসাধারণ একটি কথা, অসাধারণ একটি বাক্য, এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু তাদের যে জীবন দর্শন, এই যে বুদ্ধির মুক্তি আন্দোলনের যে প্রবক্তা, এই যে কয়েকজন ব্যক্তিত্বের নাম বললাম, তাদের যে জীবন দর্শন, সেটি কিন্তু সুন্দরভাবে, সুস্পষ্টভাবে প্রকাশিত হয় এই বাক্যটির মধ্য দিয়ে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এবং এই পত্রিকাটি, শিক্ষা নামক পত্রিকাটির 5টি সংখ্যা বেরিয়েছিল। সর্বশেষ সংখ্যাটি 1931 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই সংখ্যাটি ছিল শেষ সংখ্যা, এবং প্রাবন্ধিক আবুল ফজল এই 5ম সংখ্যাটির সম্পাদনা করেছিলেন। তো তাদের যে মূল কথা, সেটি ছিল বুদ্ধির মুক্তি। এই শব্দটি, এই যে বুদ্ধির মুক্তি, এই শব্দটি কলকাতার দি বেঙ্গলি পত্রিকা সাহিত্য সমাজের এই আদর্শকে বুদ্ধির মুক্তি নামে অভিহিত করেন, এবং আব্দুল ওদুদ তার প্রবন্ধে বুদ্ধির মুক্তি শব্দটি উচ্চারণ করেন। তো পরে মুসলিম সাহিত্য সমাজ তাদের আন্দোলনকে বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত করেন। তো এই যে বুদ্ধির মুক্তি, এখানে তোমরা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে কয়েকটি কথা দেখতে পাচ্ছ। মুসলিম সাহিত্য সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তিনি এর পরিচালনার ভার দিয়েছিলেন আবুল হোসেনের উপরে, এবং এই পরিচালনার ভার ছিল আবুল হোসেনের উপরে, এটি আমরা আলোচনা করেছি। তো বুদ্ধির মুক্তি, এটি আসলে মুসলিম সাহিত্য সমাজের মূল যে মন্ত্র, এটি বলা যায় বা মোটো। তো অন্ধ সংস্কার, এর মূল অর্থ হচ্ছে, বুদ্ধির মুক্তি কথাটির অর্থ হচ্ছে অন্ধ সংস্কার ও
শাস্ত্রানুগত্য থেকে বিচার বুদ্ধিকে মুক্তি দান করা। শাস্ত্রানুগত্য বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে জন্মগতভাবে আমরা যে ধর্ম পাই বা ধর্মীয় গ্রন্থগুলোকে পাঠ করি বা বিশ্বাস করি, সেই শাস্ত্র বা ধর্মের প্রতি যে আমাদের আনুগত্য, সেটি হচ্ছে শাস্ত্রানুগত্য। তো এই যে শাস্ত্রানুগত্য বা অন্ধ সংস্কার, অন্ধ বলছেন যে এগুলো আসলে মানুষের বিচার বুদ্ধিকে ধীরে ধীরে এমন একটা সময়, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হলো, মুসলমান সমাজ তাদের বিচার বুদ্ধিকে আসলে আড়ষ্ট করে তুলেছিল। তো এই আড়ষ্ট বিচার বুদ্ধিকে মুক্তি দেয়াই হচ্ছে এই বুদ্ধির মুক্তি আন্দোলনের উদ্দেশ্য। এই সংগঠনের লেখকগণ তাদের চিন্তাধারাকে বাঙালি সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনটি পথ অবলম্বন করেছিলেন। একটি হচ্ছে সাময়িক অধিবেশন এবং বার্ষিক সম্মেলনের ব্যবস্থা করা, পত্রপত্রিকা প্রকাশ করা, যেটি বলেছিলাম যে এই সংগঠনের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকা, এবং তারা এই যে লেখক গোষ্ঠী, এই লেখক গোষ্ঠী শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত হতেন। অনেকটা কল্লোল গোষ্ঠীর মতো। তোমরা কল্লোল গোষ্ঠীর কথা হয়তো জেনেছো, যে কল্লোল গোষ্ঠীও কিন্তু একই রকমভাবে তারা এই যে চিরাচরিত যে ভাবনা, সাহিত্য ভাবনা, রবীন্দ্র বলয়, যে রবীন্দ্রনাথের মতো শুভবোধের ভেতরে আবদ্ধ না থেকে প্রাগ্রসর এবং আধুনিক চিন্তাভাবনা, বিজ্ঞান মনস্কতা, এই বিষয়টি নিয়ে তারা ভেবেছিলেন। এবং তাদের এই কল্লোল গোষ্ঠীর লেখকরা কল্লোল পত্রিকা কেন্দ্রিক তাদের লেখালেখি এবং সাহিত্য চর্চা ছিল। তারা এই বলয় থেকে, রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসার একটি চেষ্টা করেছিলেন। তো উদ্দেশ্য একই রকম না হলেও এরা আসলে কল্লোল গোষ্ঠীর মধ্যে চেয়েছিলেন যে বাঙালি মুসলমানের মধ্য থেকে কুসংস্কার, অজ্ঞতা এগুলোকে দূর করবেন, তাদের বিচার বুদ্ধিকে মুক্তি দান করবেন এবং মুক্ত বুদ্ধির একটি দ্বার উন্মোচন করবেন বাঙালি মুসলমানের সামনে। তাদের নামটি আসলে মুসলিম সাহিত্য সমাজ হলেও তারা কিন্তু চিন্তায়, চেতনায় প্রাগ্রসর, আধুনিক এবং অসাম্প্রদায়িক ছিলেন। আবারও বলছি, তারা চিন্তা চেতনায় অসাম্প্রদায়িক ছিলেন। মুসলিম নামটি গ্রহণ করেছিলেন এ কারণে যে সেই সময়ের বাঙালি মুসলমান সমাজের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলা। এই গ্রহণযোগ্য করে তোলার কারণেই কিন্তু তারা নিজেদের সংগঠনটির নাম দিয়েছিলেন মুসলিম সাহিত্য সমাজ। এবং তাদের যে তৃতীয় পথটি, সেটি ছিল গ্রন্থ রচনা এবং প্রকাশ। তারা বিভিন্ন প্রবন্ধ লিখেছেন এই শিক্ষা পত্রিকায়। তো মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠানের যে সম্পাদক বা পরিচালক আবুল হোসেন, তিনি প্রথম বর্ষের বার্ষিক বিবরণীতে ঘোষণা করেছিলেন, চিন্তা চর্চা ও জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি এবং আবহমানকালের চিন্তা ও জ্ঞানের সঙ্গে সংযোগ সাধনই তাদের প্রধান লক্ষ্য। অর্থাৎ আবহমানকালে চিরাচরিত বাঙালির যে ভাবনা, তাদের চিন্তা ও জ্ঞান, এগুলোর সঙ্গে একটি সংযোগ সাধন করতে হবে, কিন্তু তাদের আধুনিকতা এবং প্রাগ্রসর চিন্তা ভাবনার দ্বারা। মুসলিম সাহিত্য সমাজের সংগঠকদের লক্ষ্য ছিল সাহিত্য চর্চার মধ্য দিয়ে তাদের চিন্তাভাবনা বাঙালি সমাজের কাছে তুলে ধরা। আসল কথা হচ্ছে বাঙালি মুসলমানকে জাগিয়ে তোলা। তো এদের মধ্যে আবুল হোসেন অনেক ব্যতিক্রম ছিলেন। তার কারণ হচ্ছে তিনি সবসময়ই কিন্তু অন্ধ শাস্ত্রানুগত্যকে বর্জন করার কথা বলেছিলেন, এবং তিনি বিশ্বাস করতেন যে ধর্মের মৌল সত্যকে ছাপিয়ে যখন ধর্মতন্ত্র এবং অন্ধবিশ্বাস ঊর্ধ্বে ওঠে, তখন কিন্তু মানুষ সংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সেই ধর্ম কিন্তু গ্রহণযোগ্যতা হারায়। এ কারণেই আবুল ফজল ছিলেন একেবারেই ব্যতিক্রম। তো আমরা মুসলিম সাহিত্য সমাজ এবং বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো এই যে মানুষের বিকশিত হওয়ার পথ রুদ্ধ করে দিয়েছিল, সেকালের পথ রুদ্ধ হয়ে গিয়েছিল বাঙালি মুসলমানের অন্ধ ধর্ম বিশ্বাসের কারণে, সেই রুদ্ধ অবস্থা থেকে জাগিয়ে তোলার ক্ষেত্রে সচেষ্ট ছিলেন কিন্তু এই মুসলিম সাহিত্য সমাজ এবং তাদের এই আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি বইয়ের ছবি আছে। একটি হচ্ছে আবুল ফজল রচিত মিতের আত্মহত্যা, যেটি আমি লেখক পরিচিতি অংশে বলেছিলাম যে এটি একটি গল্প গ্রন্থ, এটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং আরেকটি গ্রন্থ হচ্ছে শেখ মুজিব তাকে যেমন দেখেছি, এটিও আবুল ফজল লিখেছিলেন। তোমরা জানো যে 1975 সালের নভেম্বর মাসে তিনি উপদেষ্টা হিসেবে জিয়াউর রহমান এবং বিচারপতি আবু সায়েম এর পীড়াপিড়িতে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন। কিন্তু তার যে শর্ত ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার, এটি যখন সংঘটিত হলো না, তখন কিন্তু তিনি সাহিত্যকে অবলম্বন করলেন।
গল্পের আবরণে তিনি প্রতিবাদ জানালেন। এবং এই যে শেখ মুজিব তাকে যেমন দেখেছি, এটি একটি স্মৃতিকথা জাতীয় লেখা। এখানে ধারাবাহিকভাবে তিনি একটি পত্রিকায়, মুক্তবাণী নামে একটি পত্রিকায় এটি লিখেছিলেন এবং 1978 সালের নভেম্বর মাসে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। শেখ মুজিব তাকে যেমন দেখেছি। আবুল ফজলের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুব সুন্দরভাবে এই স্মৃতিকথামূলক গ্রন্থটিতে প্রকাশ পেয়েছে। মৃতের আত্মহত্যা এটি আসলে বাংলাদেশের প্রথম প্রতিবাদী একটি লেখা। লেখক এবং বুদ্ধিজীবীদের মধ্যে এই লেখাটি হচ্ছে প্রথম। এটি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আবুল ফজল লিখেছিলেন। তো এই যে উপদেষ্টা পরিষদে যোগ দিলেন, যখন দেখলেন যে অনেক প্রশ্ন করা সত্ত্বেও বঙ্গবন্ধু হত্যার বিচার হচ্ছে না, তখন তিনি কি করলেন, একটি গল্প লিখলেন। তো সেই গল্পটি ফিকশনের আদলে মৃতের আত্মহত্যা। নামকরণের মধ্যেও কিন্তু একটি তাৎপর্য আছে। এই তাৎপর্যটি আসলে কেমন, যে মৃত মানুষ আত্মহত্যা করছে। বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে একটি এমন শ্বাসরুদ্ধকর, বাকস্বাধীনতা রুদ্ধ করা পরিবেশ বিরাজ করছিল। মানুষ কোনো প্রতিবাদ করতে ভয় পেতেন। কোনো সভা সমাবেশ, রাজনৈতিক সমাবেশ করা নিষিদ্ধ ছিল। সামরিক জান্তার এই যে শাসন, স্বাধীনতা হরণ করা, এই যে পরিবেশ, এই পরিবেশে তখন কেউ আসলে প্রতিবাদ করতে পারেননি। কিন্তু আবুল ফজল, আমরা জানি যে তিনি আসলে লাপরোয়া। তিনি সাহসী এবং নির্ভীক চিত্তে কিন্তু সেই বছরই লিখেছিলেন, 1976 সালে লিখেছিলেন মৃতের আত্মহত্যা নামেও গল্পটি। এটি একটি গল্পগ্রন্থ, এখানে 4টি গল্প আছে। তো এই মৃতের আত্মহত্যা নামক গল্পটিতে একটি একজন সামরিক কর্মকর্তা, যিনি একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তার স্ত্রী প্রতিনিয়ত আত্মগ্লানিতে ভুগছেন যে তার স্বামী একজন খুনি এবং তিনি একজন খুনির স্ত্রী। তো সোহেলি নামের সেই নারী কিছুদিন পর সেই আত্মগ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আত্মহত্যা করলেন। তো এটি হচ্ছে এই মৃতের আত্মহত্যা গল্পটির বিষয়বস্তু। তো এটিকে বলা হয় প্রথম প্রতিবাদী গল্প। আবুল ফজলই প্রথম কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়ে সাহিত্য চর্চা করেছিলেন। এবং এটি বলা যায় এই বাঙালি জাতির যে বিবেক, এই যে অভিধায় তাকে আখ্যায়িত করা হয়েছিল, এটি কিন্তু এই কারণেই, কারণ তিনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন। তোমরা এখানে যে গল্পগুলো আছে, গল্পগুলো পড়ে দেখতে পারো। এছাড়াও আরও 3টি গল্প আছে। একটি হচ্ছে ইতিহাসের কণ্ঠস্বর। ইতিহাসের কণ্ঠস্বর গল্পটিও খুবই সুন্দর একটি গল্প, একটি ব্যতিক্রমী উপস্থাপনা। এখানে শেখ আহমদ আলী, যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর চাচা, তিনি চাইলেন বঙ্গবন্ধুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তিনি বঙ্গবন্ধুর গৃহে 32 নম্বরের যে বাড়িটি, সেখানে থাকার অনুমতি চেয়ে নিলেন এবং সেখানে অবস্থান করলেন কিছুদিন। এবং তখন তিনি দেখলেন যে ইতিহাসের কণ্ঠস্বর নামকরণের সঙ্গে গল্পটির সামঞ্জস্য লক্ষ্য করো, যে দেখলেন যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ, যে বজ্রকণ্ঠের যে অমোঘ বাণী, এগুলোকে আসলে কি করা যায় না, রুদ্ধ করা যায় না, এগুলোকে দমিয়ে রাখা যায় না, বা এই বজ্রকণ্ঠকে কখনো নিঃশেষ করা যায় না। তো ইতিহাসের কণ্ঠস্বর হয়ে কিন্তু এই বজ্রকণ্ঠ বেঁচে থাকে মানুষের মাঝে। তো তিনি এই বাড়িতে ওঠার পরে দেখলেন যে প্রতিটি ঘরে যেন 7ই মার্চের ভাষণ, 6 দফার দাবি, আন্দোলন, অধিকার আদায়, এই বিষয়গুলো বা এই যে কথাগুলো, বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত কথাগুলো, সেগুলো যেন ঝংকার তুলছে। খুবই সুন্দর একটি গল্প। এছাড়াও আরও 2টি গল্প আছে, নিহত ঘুম এবং কান্না। এই কান্না গল্পটি সর্বশেষ গল্প, এটি শেখ রাসেলকে নিয়ে লেখা। তো এই যে 4টি গল্প, এই 4টি গল্প নিয়ে এই মৃতের আত্মহত্যা নামক গল্পগ্রন্থটি, এই গল্পগ্রন্থের মধ্য দিয়ে কিন্তু প্রতিবাদ প্রকাশ পেয়েছে। এবং যখন মৃতের আত্মহত্যা গল্পটি প্রকাশ পেল, তখন পাঠক মহলে প্রচুর সাড়া ফেলেছিল, হইচই পড়ে যায় এবং এই গল্পটি প্রকাশ নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু আসলে প্রতিবাদ বা সাহসী চেতনা, এগুলোকে কখনো আসলে দমন করে রাখা যায় না। ধীরে ধীরে এই গল্পটি অনেকগুলো সংখ্যা প্রকাশ পেতে থাকে। তো এরপরেই যখন এই গল্পের আদলে তিনি প্রতিবাদ করলেন, তারপরই তিনি 1977 সালের 23শে জুন
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন প্রতারিতের মনোভাব নিয়ে, কারণ তিনি দেখলেন যে তার যে কাঙ্ক্ষিত বিচার সেটি আসলে সম্পন্ন হলো না। তো এরপরে দেখো এটি একটি প্রকাশ্য চ্যালেঞ্জও ছিল আসলে বঙ্গবন্ধুর সেই তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে, যে উপদেষ্টা পরিষদের থেকে উপদেষ্টা পদে থেকে তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। এবং এই লেখাটি মৃতের আত্মহত্যা গল্পটি ফিকশন ধর্মী, যে কারণে আসলে অপরাধ প্রমাণ করা যায়নি। এবং প্রবন্ধ যেটি ছিল যে শেখ মুজিব তাকে যেমন দেখেছি, প্রবন্ধটিতে আসলে কোনো আড়াল নেই। মানবতন্ত্র খুব উল্লেখযোগ্য একটি প্রবন্ধ গ্রন্থ, এটি সম্পর্কে আমি তোমাদের প্রথমেই বলেছি। এই মানবতন্ত্র প্রবন্ধটিতে আবুল ফজল সবার উপরে মানুষের মর্যাদাকে সমুন্নত করে তুলে ধরেছেন। মানুষের মর্যাদার কথাই এখানে মূল কথা। এবং তিনি প্রাণীজগতের সঙ্গে, প্রাণীজগৎ তো জীবসত্তা, কিন্তু মানুষের দুটি সত্তা আছে, জীবসত্তা এবং মানব সত্তা। প্রাণীজগতের সঙ্গে তিনি এই প্রবন্ধে মানুষের তুলনা করে বলছেন যে জীবসত্তা মানে বাঘের যে ব্যাঘ্রত্ব আছে, সেই ব্যাঘ্রত্ব কিন্তু তাদেরকে বাধা দেয় একজন আরেকজনকে খেয়ে ফেলতে, সেই সম্পর্কে কিন্তু তারা সচেতন। কিন্তু মানুষ কিন্তু মানুষের মানব সত্তা সম্পর্কে সচেতন না। তো সেই মানব সত্তা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মানবতন্ত্র এটি একটি নতুন শব্দ, এই শব্দটির মূল কথাই হচ্ছে হিংসামুক্ত সমাজ গড়ে তুলতে হবে, এবং মানবতার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার কথা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রবন্ধ গ্রন্থে তুলে ধরেছেন। এই প্রবন্ধের যে প্রবন্ধগুলো আছে সেখানে তুলে ধরেছেন। এই প্রবন্ধেই কিন্তু মানব কল্যাণ প্রবন্ধটি সন্নিবেশিত আছে। আমরা দুটি ক্লাসে এই মানব কল্যাণ প্রবন্ধটি শেষ করার চেষ্টা করব। আজকে আমরা আবুল ফজলের ব্যক্তিজীবন সম্পর্কে জানলাম, তার সাহিত্যকর্ম, তার সাহিত্য সাধনা, সাহিত্য চর্চা সম্পর্কে জানলাম, তার সাহিত্য দর্শন সম্পর্কে জানলাম, এবং তার রচিত যে বিভিন্ন গ্রন্থগুলো আছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। পরবর্তী ক্লাসে আমরা মূল যে পাঠ, সেই মূল পাঠ শুরু করব, মানব কল্যাণ প্রবন্ধটি শুরু করব। আশা করছি তোমরা আজকের ক্লাসে সংযুক্ত থেকেছো, ক্লাসটি উপভোগ করেছো। পরবর্তী ক্লাস করার আহ্বান জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।